আজকে প্রোটিন শুরু করব। প্রোটিন শুরু করার পূর্বে হচ্ছে অ্যামিনো অ্যাসিড যে গত লেকচারে একটু পড়াইছিলাম সেটা একটু সামারি করি। যে তত্ত্বগুলো আমরা গত লেকচারে পড়াইছিলাম, এক নম্বর যে তত্ত্বটা পড়ছিলাম যে 20 প্রকার অ্যামিনো অ্যাসিড আছে যারা হচ্ছে আমাদের এই যে প্রোটিনগুলো তৈরি করে, এগুলোতে প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে 20 প্রকার অ্যামিনো অ্যাসিড। আর এই অ্যামিনো অ্যাসিড জিনিসটা কি? অ্যামিনো অ্যাসিডের মধ্যে প্রয়োজনীয় যেই কেন্দ্রীয় কার্বনকে ঘিরে যেই প্রতিটি কেন্দ্রীয় কার্বনকে ঘিরে থাকে হচ্ছে এই 4 ধরনের উপাদান থাকে আর কি। যেমন অ্যামিনো গ্রুপ থাকবে একটা মাস্ট, একটা কার্বক্সিল গ্রুপ থাকবে, তারপর হচ্ছে একটা হাইড্রোজেন থাকবে, আর একটা হাত যেটা হারি থাকবে এটার মধ্যে একটা আর গ্রুপ থাকবে। এই আর গ্রুপটা কি? এই আর গ্রুপটা হচ্ছে অ্যালকাইল মূলক, তাই না? এই আর গ্রুপটা হচ্ছে একটা অ্যামিনো গ্রুপ থাকবে, কার্বক্সিল মূলক থাকবে, হাইড্রোজেন থাকবে, আর হচ্ছে আর গ্রুপ থাকবে। এই আর গ্রুপটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হইতে পারে। যেমন আর গ্রুপটা যদি হাইড্রোজেন হয় তখন হচ্ছে এটা হবে হচ্ছে গ্লাইসিন। আর এই আর গ্রুপটা যদি হচ্ছে CH3 হয় তখন এটা হয়ে যাবে হচ্ছে অ্যালানিন। আর আর গ্রুপটা যদি হচ্ছে CH2OH হবে তখন হচ্ছে হবে শিরিন। আর যখন হচ্ছে CH2SH হবে তখন হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এই যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একটা মানে একটা হচ্ছে MCQ আসছিল যে সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড নিচের কোনটি? দেখো তো, এই যে সিস্টিন অ্যামিনো অ্যাসিডটা আছে এটার মধ্যে কিন্তু দেখো একটা সালফার আছে, এই কারণে এটাকে এই সিস্টিনটাকে বলা হয় হচ্ছে সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড। এই তথ্যগুলো আমাদের জানতে হবে। এরপর হচ্ছে অ্যামিনো অ্যাসিডের কিছু বৈশিষ্ট্য, এটা জানতে হবে। এটা অ্যালকোহলের মধ্যে অদ্রবণীয়, তারপর হচ্ছে বর্ণহীন, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, আর তেমন জানতে হয় না। আর এটাকে হচ্ছে জুইটার আয়ন বলা হয় থাকে। অর্থাৎ এটা কেন? এটার মধ্যে হচ্ছে অ্যাসিড এবং ক্ষার বিশিষ্ট অ্যামিনো মূলক থাকে যার কারণে এটাকে জুইটার আয়ন বলে, একই সাথে অ্যাসিড এবং ক্ষার থাকার কারণে। এটাকে আরও একটা নাম দেওয়া হয়, একটু পরে আমরা প্রোটিনে জানতে গেলে আমরা একটু ভালোভাবে জানবো। তারপর তাছাড়া হচ্ছে অ্যামিনো অ্যাসিডগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে: এলিফেটিক, অ্যারোমেটিক, আর হচ্ছে হেটেরোসাইক্লিক। এই হেটেরোসাইক্লিকের উদাহরণগুলো আমাদের জানতে হবে: ট্রিপটোফ্যান, প্রোলিন, আর হচ্ছে হিস্টিন। ওকে। আর এটা তো জানো যে 20 প্রকার অ্যামিনো অ্যাসিড হচ্ছে আমাদের অংশগ্রহণ করে থাকে। এবং এই যে 20 প্রকার অ্যামিনো অ্যাসিড আছে, কিছু অ্যামিনো অ্যাসিড আছে হচ্ছে এই 20 প্রকারের মধ্যে, যে অ্যামিনো অ্যাসিডগুলো হচ্ছে আমাদের দেহের ভিতরে প্রাকৃতিকভাবে নিজে নিজে উৎপন্ন হইতে পারে, যার কারণে এগুলোকে হচ্ছে খাদ্যের সাথে হচ্ছে তেমনভাবে গ্রহণ করতে হয় না। মানে এগুলা খাদ্যের সাথে গ্রহণ করতে হবে এরকম কোনো মানে বাধ্যতামূলক না। যার কারণে এগুলো হচ্ছে আমাদের অনাত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড বলা হয়। আর যেগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিকভাবে উৎপন্ন হয় না, মানে আমাদের দেহের ভিতরে প্রাকৃতিকভাবে উৎপন্ন হয় না, অবশ্যই আমাদের খাবারের সাথে গ্রহণ করতে হয়, ওইগুলোকে বলা হয় অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এই অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আমাদের প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে হচ্ছে 8টি, আর অনাত্যাবশ্যকীয় হচ্ছে প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে হচ্ছে 12টি। বুঝতে পারছো? এ হচ্ছে অনাত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে 12টি। এই 8টি অ্যামিনো অ্যাসিডের নাম তোমার অবশ্যই জানতে হবে। এগুলো একটু দেখবা: লিউসিন, আইসোলিউসিন, তারপর লাইসিন, থ্রিওনিন, বেলিন, মিথিওনিন, বিনাইল অ্যালানিন, তারপর হচ্ছে ট্রিপ্টোফ্যান। এগুলো হচ্ছে আমাদের অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। আর বাকি যে বাদবাকি যে 12টা আছে সেগুলো হচ্ছে আমাদের অনাত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। তারপরে আমাদের শিশুদের ক্ষেত্রে এক্সট্রা 2টা অ্যামিনো অ্যাসিড আছে যেগুলো হচ্ছে অত্যাবশ্যকীয়, অর্থাৎ শিশু অবস্থায় এগুলো আমাদের প্রাকৃতিকভাবে উৎপন্ন হয় না, অবশ্যই খাবারের সাথে গ্রহণ করতে হয়। এই এক্সট্রা 2টা হচ্ছে হিস্টিডিন আর হচ্ছে আর্জিনিন। এগুলো জানতে হবে, এগুলো শিশুদের ক্ষেত্রে। তাছাড়া একটা অ্যামিনো অ্যাসিড আছে যেটা হচ্ছে আমাদের যে প্রোটিনের মধ্যে খুবই সীমিত পরিমাণে থাকে, একদম থাকে না সেটা বললেও ভুল হবে, সীমিত পরিমাণে। এই কারণে এটাকে বলা হয় হচ্ছে বিরল অ্যামিনো অ্যাসিড। তাহলে আসবে তোমাকে প্রশ্নটা আসবে, বিরল অ্যামিনো অ্যাসিড কোনটি? বিরল অ্যামিনো অ্যাসিড হচ্ছে হাইড্রোক্সিপ্রোপিন। বিরল অ্যামিনো অ্যাসিড কোনটা? হাইড্রোক্সিপ্রোপিন। এটা জানতে হবে কিন্তু, বিরল অ্যামিনো অ্যাসিড হচ্ছে হাইড্রোক্সিপ্রোপিন, বারবার বলতেছি, এটা জানা খুবই জরুরি। এরপর হচ্ছে আমাদের কাজগুলো জানতে হবে। এটা অবশ্যই গঠনে সাহায্য করে এবং 2টা সংশ্লেষণ সাহায্য, একটা হচ্ছে ইউরিয়া সংশ্লেষ করে, আর একটা হচ্ছে আমিষ আমিষ বা প্রোটিন সংশ্লেষ করে। এই আমিষ বা প্রোটিন তৈরি করার যে স্থানটা এটা কি? রাইবোজোম, তাই না? এটা কিন্তু জানতে হবে, রাইবোজোমের মধ্যে এই আমিষ বা প্রোটিনটা তৈরি হয়ে থাকে। এরপরে আরও 2টা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এটা হচ্ছে পিএইচটা নিয়ন্ত্রণ করে এবং আমাদের চুল এবং কোরাকের যে স্তর আছে সেটার মধ্যে হচ্ছে মেলানিন রঞ্জক সৃষ্টি করার মাধ্যমে আমাদের যে কালো কালো করে আর কি। মেলানিন কিন্তু কালো রঙের জন্য দায়ী। তো এগুলো হচ্ছে আমাদের গত লেকচারে পড়ানো হয়েছিল, একটু সামারি দিলাম। এখন হচ্ছে আমরা প্রোটিন আজকে শুরু করব। প্রোটিন থেকে আমাদের যে যে জিনিসগুলো জানতে হবে এগুলো একটু যথেষ্ট পরিমাণে ভালোভাবে শেষ করার চেষ্টা করব। সবাই একটু মনোযোগ দিয়ে লেকচারটা করবে। তো প্রোটিনটা কি এটা কিন্তু আমি গত লেকচারে বলছিলাম। প্রোটিনটা হচ্ছে যে এক ধরনের পলিমার। কিসের পলিমার? অ্যামিনো অ্যাসিডের পলিমার, তাই না? তো অ্যামিনো অ্যাসিড এর পলিমারকে বলা হয় প্রোটিন। এই যে অ্যামিনো অ্যাসিডের পলিমারকে প্রোটিন বা আমিষ বলা হয়ে থাকে। তারপরে যে তথ্যটা আমাদের জানতে হবে,
এটাকে হাইড্রোলাইসিস করলে কি পাওয়া যায়, হাইড্রোলাইসিস করলে অ্যামিনো অ্যাসিড বের হয়। তাহলে যেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে তৈরি হয় সেটাকে আবার বাংলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যাবে, এটাই স্বাভাবিক জিনিস। এবং অনেকগুলো অ্যামিনো অ্যাসিড নিয়ে প্রোটিন তৈরি হয়, এ কথাটা আমি বুঝলাম। এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো যে কমপক্ষে কয়টা অ্যামিনো অ্যাসিড থাকতে হবে, মানে অর্থাৎ এই পর্যন্ত যতগুলো আমিষ বা প্রোটিন পাওয়া গেছে, প্রোটিনের উদাহরণ পাওয়া গেছে, এর মধ্যে সর্বনিম্ন বা মানে একদম অন্তত 51টি পাওয়া গেছে হচ্ছে একটার মধ্যে, মানে 51-র নিচে অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি এরকম কোনো প্রোটিন নাই, কমপক্ষে 51টি থাকতে হবে, সেটা হচ্ছে ইনসুলিন। তাহলে তোমাকে পরীক্ষায় আসবে 51টি অ্যামিনো অ্যাসিড বিশিষ্ট প্রোটিন কোনটি, ইনসুলিন, এটা আসবে। তারপর হচ্ছে আমাদের এই যে প্রোটিনগুলো আছে, আমাদের যে এনজাইম, আমাদের এনজাইম যেগুলো খুব বিভিন্ন ধরনের ক্রিয়া বিক্রিয়ায় সাহায্য করে, এই এনজাইমগুলো হচ্ছে এক ধরনের প্রোটিন। অর্থাৎ এনজাইম হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ প্রোটিন আর কি। সবগুলো মানে যত এনজাইম আছে সব এনজাইমই হচ্ছে প্রোটিন, কিন্তু সকল প্রোটিন কিন্তু এনজাইম না। তো এই কথাটা তোমাকে একটু জানতে হবে যে প্রোটিন কিন্তু সব প্রোটিন এনজাইম নয়, এই কথাটা জানতে হবে। অর্থাৎ সব এনজাইম কিন্তু প্রোটিন, কিন্তু সব প্রোটিন কিন্তু এনজাইম নয়। জীবদেহে শুষ্ক ওজনের প্রায় 50% কি প্রোটিন। ওকে, আশা করি এতক্ষণ পর্যন্ত যে তথ্যগুলো বলছি একটু ভালোভাবে বুঝবো। আর এখানে এই যে পেপটাইড, এই পেপটাইডটা অবশ্যই বুঝো যে পেপটাইড কি, অ্যামিনো অ্যাসিডের মানে অ্যামিনো অ্যাসিডকে পরস্পর কি করে সংযুক্ত করে। আমরা একদম ফার্স্ট লেকচারের ভিতরে এটা জানছিলাম, গ্লাইকোসাইডিক বন্ধন আর পেপটাইড বন্ধন দুইটা জানছিলাম। এই পেপটাইড বন্ধনটা হচ্ছে প্রোটিন তৈরিতে সাহায্য করে। অর্থাৎ অ্যামিনো অ্যাসিডকে একটা অ্যামিনো অ্যাসিড এভাবে হচ্ছে অ্যামিনো অ্যাসিড একটার সাথে একটা যুক্ত হয়ে প্রোটিন তৈরির সময় যে মাঝখানে যে বন্ধনটা থাকে, মানে বন্ড থাকে, ওই বন্ডটাকে বলা হয় পেপটাইড বন্ধন। আর যদি 50টির অধিক অ্যামিনো অ্যাসিড একসাথে জড়িত হয়, তখন ওইটাকে বলা হয় হচ্ছে পলিপেপটাইড। পলিপেপটাইড যাতে কমপক্ষে 50টির অধিক অ্যামিনো অ্যাসিড থাকে, এটা হচ্ছে পলিপেপটাইড। এটা তো ইম্পর্টেন্ট তথ্য না, একটু জানবা, কিন্তু এটা অবশ্যই জানতে হবে যে অ্যামিনো অ্যাসিড পরস্পর নিজেদের মধ্যে যুক্ত হয় পেপটাইড বন্ধনের মাধ্যমে। এরপরে যে এখানে তথ্যটা দেওয়া আছে, এই যে পেপটাইডটা বললাম, 1 পলিপেপটাইড, 2 পলিপেপটাইড, 3 পলিপেপটাইড, অর্থাৎ কিছু কিছু যে প্রোটিনের ক্ষেত্রে আছে যে শুধু একটা মানে 1 পলিপেপটাইড থাকে, আর কিছু কিছু প্রোটিনের ক্ষেত্রে বা মানে প্রোটিনের কিছু উদাহরণ আছে যেগুলোতে হচ্ছে 2 পলিপেপটাইড থাকে। এখন তোমাকে আসতে পারে 2 পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিন নিচের কোনটি, তখন তোমাকে উদাহরণটা জানতে হবে। তো আমি এখানে দুইটা মনে রাখার জন্য একটু সিস্টেম একটু বলে দিব, আর বাকিটা অটোমেটিকই মনে থাকবে, এত আহামরি কঠিন কিছু না। কিভাবে মনে রাখবো একটু বলি। প্রথম একটা শব্দ আমরা হচ্ছে একলা। একলা মানে কি, যেমন আমি যদি বলি যে আমি একলা, কীরকম, যেহেতু আমি এখন অবিবাহিত, আমি সিঙ্গেল, তো অবশ্যই আমি একলা। তো ওই হিসাবে হচ্ছে ধরো আমাকে আমি বললাম আমি একলা, একলা মানে কি, আমি সিঙ্গেল মানে ওয়ান, এক, একলা মানে এক। এরপরে আরও একটা যদি বলি দুই, এই দুইটা শব্দ দিয়ে আমরা দুইটা উদাহরণ মনে রাখবো। মানে দেখো এই যে একলা শব্দের মধ্যে এই এক দিয়ে এক বোঝাচ্ছে, আর লাটা দিয়ে হচ্ছে লাইসোজেম বোঝাচ্ছে। তাইলে এক পলিপেপটাইড বিশিষ্ট উদাহরণ হচ্ছে লাইসোজেম। তারপর 2 পলিপেপটাইড, দুইয়ের ভিতরে কিন্তু রশ্মি আছে, আর এদিকে হচ্ছে ইন্টোগ্রিন। তাহলে 2 পলিপেপটাইড বিশিষ্ট প্রোটিন হচ্ছে ইন্টোগ্রিন, আর 1 পলিপেপটাইড বিশিষ্ট প্রোটিন হচ্ছে লাইসোজেম। এই দুইটা একলা দিয়ে লাইসোজাইম, মানে এক দিয়ে এক, লা দিয়ে লাইসোজেম। আর দুইয়ের মধ্যে সংখ্যার ভিতরে হচ্ছে ইন্টোক্রিন শব্দটা আছে, মানে রশ্মি আছে আর কি, এটা মনে রাখবা। আর 3 পলিপেপটাইড বিশিষ্ট হচ্ছে কোলাজেন, এটা মনে রাখার চেষ্টা করবা। 3 পলিপেপটাইড কোলাজেন, আর 4 পলিপেপটাইড হচ্ছে হিমোগ্লোবিন, মনে রাখতে হবে কিন্তু। 4 পলিপেপটাইড বিশিষ্ট, 4 পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন। ওকে, এই উদাহরণগুলো জানা জরুরি। এরপর হচ্ছে প্রোটিনের বৈশিষ্ট্য, যে তত্ত্বগুলো একটু প্রোটিনের বৈশিষ্ট্য থেকে জানতে হবে আমি ওইগুলোই বলবো, এক্সট্রা জানার তেমন দরকার নেই। এগুলো হচ্ছে কলয়েড প্রকৃতির, খুবই গুরুত্বপূর্ণ একটা। তারপর হচ্ছে এটা তো জানবে যে আদ্র বিশ্লেষিত করলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, এটার এখানে আলাদাভাবে পড়ার কিছু না, এটা এমনিতে জানো। আর এরপরে হচ্ছে এই যে প্রোটিনগুলো আছে, এই প্রোটিনগুলো কী কী দিয়ে তৈরি হয়, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন দিয়ে তৈরি হয়ে থাকে। আর প্রোটিনের এটা হচ্ছে বাফার দ্রবণ হিসাবে কাজ করে। প্রোটিন হচ্ছে বাফার দ্রবণ হিসাবে, প্রোটিন বাফার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রোটিন বাফার হিসাবে কাজ করে। আর প্রোটিনের মনোমারের মধ্যে হচ্ছে এই যে অ্যামোনিয়া গ্রুপ এবং হচ্ছে কার্বক্সিল গ্রুপ, হচ্ছে অ্যামোনিয়াম হচ্ছে ক্ষারীয় গ্রুপ এবং হচ্ছে অম্লীয় গ্রুপ, উভয়টা থাকার কারণে এটাকে বলা হয়ে থাকে হচ্ছে ইমফোটেরিক প্রোটিন বলা হয়ে থাকে। ইমফোটেরিক প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ, ইমফোটেরিক প্রোটিন।
তাহলে ইনফোটেরিক প্রোটিন বলা হয়ে থাকে কেন? কারণ প্রোটিনের যে অ্যামিনো অ্যাসিডটা আছে, আমি এক্ষণ সামারি দেওয়ার সময় বলছিলাম একটা অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে মাস্ট বি একটা অ্যামিনো গ্রুপ থাকবে, একটা কার্বক্সিলিক গ্রুপ থাকবে, একটা হাইড্রোজেন থাকবে, আর একটা হচ্ছে আর গ্রুপ থাকবে। ওই আর গ্রুপটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হতে পারে। এই কথাটা আমি এ পর্যন্ত অনেকবার বলছি। যদি আমার লেকচারগুলো পড়ে থাকো বা দেখে থাকো তাহলে হচ্ছে অবশ্যই কথাটা অনেকবার শুনছো। তো এই কারণে হচ্ছে একটা গ্রুপের ভিতর মানে একটা যৌগের ভিতরে একসাথে ক্ষারীয় এবং অম্লীয় দুইটা মূলক থাকার কারণে এটাকে বলা হয় ইনফোটেরিক প্রোটিন বলা মানে ইনফোটেরিক প্রোটিন। ইনফোটেরিক মানে কি উভধর্মী আর কি। আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে প্রোটিনের শ্রেণী বিভাগে আমরা যেমন এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি মানে যদি বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো কিছু ধরতে না পারো আবার ব্যাক করে আবার লেকচারটা একটু যে জায়গাটা বুঝতে পারো এটা আবার একটু দেখো। এরপরও যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সের ভিতরে আমাদেরকে জানাবে। চেষ্টা করব আবারও ওইটার উপর ভিত্তি করে আমরা জুম ক্লাস দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবো। ওই জায়গার মধ্যে জুম ক্লাস নিয়মিত হয়। প্রায় আমরা হচ্ছে ফ্রিতে জুম ক্লাসের আয়োজন করি। এখন হচ্ছে আমরা শ্রেণী বিভাগে যাব। এখন আমাদের যে ইকোলাই ব্যাকটেরিয়া আছে এটার মধ্যে প্রায় ৩,০০০ ধরনের প্রোটিন থাকে, আর আমাদের মানুষের মধ্যে প্রায় ১,০০,০০০ ধরনের প্রোটিন পাওয়া যায়। এখন হচ্ছে আমাদের জৈবিক কার্যাবলীর উপর ভিত্তি করে প্রোটিন কয় ধরনের। এটা গুরুত্বপূর্ণ একটা, এটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা আসে এবং সামনেও আসবে, এটা নিশ্চিত থাকো। বা এই জায়গা থেকে কীরকম কোশ্চেন আসবে বলবে যেমন জৈবিক কার্যাবলী অর্থাৎ আমাদের যে প্রোটিনগুলো আছে, কিছু প্রোটিন আছে আমাদের দেহ গঠনে সাহায্য করে, আর কিছু প্রোটিন আছে হচ্ছে আমাদের বিভিন্ন কার্যকলাপে সাহায্য করে। অর্থাৎ কিছু আছে গাঠনিক প্রোটিন আর কিছু আছে হচ্ছে কার্যকরী প্রোটিন। তো তোমাকে এখানে প্রশ্ন আসবে হচ্ছে প্রথম স্টেপে যে কোশ্চেনটা আসবে মানে স্টেপ নাম্বার 1, ভিতরে গভীরে যাইতে পারে বাট আমি প্রথম স্টেপে কোশ্চেনটা বললাম আসবে হচ্ছে এরকম যে নিচের কোনটি গাঠনিক প্রোটিন অথবা নিচের কোনটি কার্যকরী প্রোটিন, অথবা এরকম না বোধক দিয়ে আসতে পারে নিচের কোনটি গাঠনিক প্রোটিন নয়, নিচের কোনটি কার্যকরী প্রোটিন নয়। তাহলে আমাদের প্রথম উদাহরণগুলো জানতে হবে। গাঠনিক প্রোটিনের উদাহরণ হচ্ছে যেমন ক্যারাটিন, তারপর হচ্ছে কোলাজেন, ফাইব্রাইন, তারপর হচ্ছে স্ক্লেরোটিন, কন্ড্রিন, এগুলো হচ্ছে গাঠনিক প্রোটিনের উদাহরণ। আর কার্যকরী প্রোটিন কি বিভিন্ন কার্যকলাপে সাহায্য করে। তো কার্যকলাপে কোন কোন জিনিসগুলো সাহায্য করে এটা মনে হয় আলাদাভাবে মুখস্থ করতে হবে না, একটু কমন সেন্সটা মানে একটু করলে বুঝতে পারবো। যেমন এনজাইম আমাদের বিভিন্ন দেহের ভিতরে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার মধ্যে কিন্তু এনজাইম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা মানে পালন করে। অর্থাৎ এনজাইম কিন্তু এক ধরনের স্পেশাল টাইপ অফ প্রোটিন, এবং এটা কি টাইপ অফ প্রোটিন, এটা হচ্ছে একটা কার্যকরী প্রোটিন। এরপরে হরমোন, দেখো আমাদের বিভিন্ন হরমোনাল আছে যে আমাদের দেহের ভিতরে বিভিন্ন পরিবর্তন কিন্তু হরমোনের কারণে অনেক পরিবর্তন হয়ে থাকে। আমাদের যখন বয়ঃসন্ধিকাল হয় বিভিন্ন হরমোনের কারণে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে। তো এগুলো কিন্তু হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে এগুলো অবশ্যই আমাদের বিভিন্ন দেহের ভিতরে বিভিন্ন কার্যকারী মানে বিভিন্ন কার্যকলাপের সাথে জড়িত এনজাইম, তারপর হরমোন, এরপর হচ্ছে ভিটামিন, তারপর হচ্ছে শ্বাসরঞ্জক। এই যে চারটা উদাহরণ বললাম এগুলো কিন্তু হচ্ছে কার্যকরী প্রোটিনের উদাহরণ: এনজাইম, হরমোন, ভিটামিন, শ্বাসরঞ্জক। আর গাঠনিক প্রোটিন কারা? গাঠনিক প্রোটিন হচ্ছে ক্যারাটিন, ফাইব্রিন, কোলাজেন, কন্ড্রিন, স্ক্লেরোটিন। এখন তোমাকে স্টেপ নাম্বার 2 যে ভাই এখন গাঠনিক প্রোটিন আর কার্যকরী প্রোটিন থেকে আর স্টেপ নাই, এটা এখানেই শেষ, উদাহরণ জানলেই চলবে। কিন্তু গাঠনিক প্রোটিন থেকে আমার আর একটু এক্সট্রা দু একটা জিনিস জানতে হবে। ভাই কী জানতে হবে? তাহলে আমি যে একটু আগে বললাম যে গাঠনিক প্রোটিন, ক্যারাটিন হচ্ছে একটা গাঠনিক প্রোটিন। তাহলে তুমি আমাকে তাহলে প্রশ্ন আসতেই পারে যে ক্যারাটিন যে গাঠনিক প্রোটিন এটা আমাদের দেহের কোন অংশটা গঠনে সাহায্য করে? তাহলে দেহের ভিতরে তো অনেক অঙ্গ আছে, মানে আমাদের অর্গান আছে, অনেক কিছু আছে। তাহলে আসলে দেহের ভিতরে কোন অংশটা তৈরিতে আমাদের এই ক্যারাটিনটা সাহায্য করতেছে? যেমন ত্বক, তারপর হচ্ছে শিং, নখ, খুর, পালক। তাহলে অর্থাৎ ত্বক, শিং, নখর, পালক এইগুলো তৈরিতে হচ্ছে আমাদের এই ক্যারাটিন প্রোটিনটা সাহায্য করে। এরপরে কোলাজেনটা কী কাজে সাহায্য করে? কোলাজেন হচ্ছে অস্থি, টেন্ডন, যোজক টিস্যু এগুলো ইত্যাদিতে থাকে। মানে এই কোলাজেনটা অস্থি, টেন্ডন, যোজক টিস্যু। টেন্ডনটা কি? টেন্ডন হচ্ছে আমাদের যে পেশি আছে, পেশি হাড়ের সাথে যুক্ত হওয়ার জন্য যে একটা মাধ্যম বা যেটা সাহায্য করে টেন্ডনের মাধ্যমে আমাদের অস্থি এবং হচ্ছে পেশি এই দুইটা হচ্ছে কি হয়? যুক্ত হয়। এটাকে বলা হচ্ছে টেন্ডন। তাহলে টেন্ডনের মধ্যে কোলাজেন থাকে। অস্থি, যোজক টিস্যু এগুলো হচ্ছে কোলাজেন প্রোটিনের উপস্থিত। আর বাকি যে স্ক্লেরোটিন, ফাইব্রিন, কন্ড্রিন এগুলোতে একটু ভিতরে পড়ে রাখবা। তবে এরপরে যদি একটু বলি যে এটাও জানতে হবে, এটা হচ্ছে তরুণাস্থি। তরুণাস্থিতে কী থাকে? তরুণাস্থিতে কন্ড্রিন থাকে। অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য, তরুণাস্থিতে কন্ড্রিন থাকে। এই তথ্যগুলো একটু জানবা। তারপর হচ্ছে আমরা আকৃতি অনুযায়ী যাই প্রোটিনকে কীভাবে ভাগ করেছি। এটা হচ্ছে কাজের উপর বিভক্ত করা হয়েছিল, এখন হচ্ছে আকৃতি অনুসারে প্রোটিনকে কী ভাগে বিভক্ত করা হয়েছে আমরা একটু জানার চেষ্টা করি। দেখো আকৃতি অনুসারে প্রোটিনকে ভাগ করা হয়েছে তন্তুময় প্রোটিন,
আর হচ্ছে গ্লোবিউলার প্রোটিন। তন্তুময় প্রোটিন কি সুতার মতো, মানে এরা হচ্ছে সুতার মতো, আর গ্লোবিউলার প্রোটিন কি গোলাকার, গোলাকার আকৃতি ধারণ করবে, এরা হচ্ছে গ্লোবিউলার প্রোটিন। তো আমরা দেখি যে তন্তুময় প্রোটিনের উদাহরণ তোমাকে বলবে নিচের কোনটি তন্তুময় প্রোটিনের উদাহরণ নয়, অথবা নিচের কোনটি তন্তুময় প্রোটিন। তন্তুময় প্রোটিন হচ্ছে ক্যারাটিন, তারপর হচ্ছে কোলাজেন, ফাইব্রিন। এগুলো কিন্তু একটু আগে উদাহরণগুলো পড়ছিল, এগুলো হচ্ছে তন্তুময় প্রোটিন, মানে একই সাথে যেমন কোলাজেনটা হচ্ছে একটা কিন্তু গাঠনিক প্রোটিন, একই সাথে সেটা গাঠনিক, এবং যদি বলে যে এটা গাঠনিক, এটা আকৃতি কীরকম, এটা আকৃতি কিন্তু হচ্ছে মানে সুতার মতো, তন্তুময়। তারপর হচ্ছে ফাইব্রাইন, এরপর হচ্ছে ক্যারাটিন, এগুলো কিন্তু তন্তুময় প্রোটিন। এরপর হচ্ছে গ্লোবিউলার প্রোটিন। গ্লোবিউলার প্রোটিনটা মনে রাখা বেশি কঠিন হয় না, কারণ গ্লোবিউলার প্রোটিনের ক্ষেত্রে বিন, ইন, লিন এই কথাটা থাকে। তো এগুলা থেকে একটু মোটামুটি বোঝা যায়, দেখতেই মানে প্রশ্ন, মানে তুমি যখন হচ্ছে ওয়ার্ডটা দেখবে, ওয়ার্ডটা দেখলে তুমি অনেকটা বোঝাতে পারবে এটা গ্লোবিউলার প্রোটিন। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে মায়োগ্লোবিন। গ্লোবিউলার প্রোটিনের মধ্যে গ্লোবিনের সাথে গ্লোবিন, দেখো গ্লোবিউলার গ্লোবিন কথাটা মিল আছে। তারপর হচ্ছে ইনসুলিন, গ্লোবিউলিনের সাথে গ্লোবিউলার প্রোটিনের সাথে ইনসুলিন নামের মিল আছে। তারপর হচ্ছে হিমোগ্লোবিন। তাইলে মায়োগ্লোবিন, ইনসুলিন, হিমোগ্লোবিন এগুলো কিন্তু গ্লোবিউলার প্রোটিনের অন্তর্ভুক্ত। এবার হচ্ছে গঠন অনুসারে আমাদের আবার প্রোটিনগুলোকে অনেকভাবে ভাগ করা হয়েছে, প্রাইমারি প্রোটিন, সেকেন্ডারি প্রোটিন, টারশিয়ারি প্রোটিন, তারপর হচ্ছে কোয়াটারনারি প্রোটিন। ওকে, এগুলো হচ্ছে গঠন অনুসারে। প্রাইমারি মানে তাহলে গঠন অনুসারে কি, যখন হচ্ছে তোমাকে এটা একটা শিকল আকারে থাকবে, এরকম শিকল একটা, এরকম একটা শিকল আকারে থাকবে, তখন এটাকে প্রাইমারি প্রোটিন বলা হয়। আর প্রাইমারি প্রোটিনের পরে যখন একটা কোনো স্ট্রাকচারাল একটা গঠন করবে, তখন এটাকে বলা হয়, যখন হচ্ছে প্রাইমারি প্রোটিনটা হচ্ছে একটা স্ট্রাকচারাল একটা যে কোনো একটা মানে আকৃতির গঠন করবে, তখন এটাকে সেকেন্ডারি প্রোটিন বলে। আর এটা যদি হচ্ছে যদি এরকম স্ট্রাকচারটা যদি ত্রিমাত্রিক আকারে ধারণ করে, তখন সেটাকে বলা হচ্ছে টারশিয়ারি প্রোটিন। আর এই টারশিয়ারি প্রোটিন, আরেকটা টারশিয়ারি প্রোটিন, আরেকটা টারশিয়ারি প্রোটিন, এরকম যদি কতগুলো একসাথে থাকে এরকম ত্রিমাত্রিক যুক্ত, এগুলো হচ্ছে কোয়াটারনারি প্রোটিন। এখন এই জায়গা থেকে আসবেটা কি মূলত, এই জায়গা থেকে আসবে হচ্ছে হিমোগ্লোবিন কিন্তু একটা কোয়াটারনারি প্রোটিনের অন্তর্ভুক্ত। বুঝতে পারছি? এই প্রশ্নটা আসবে হিমোগ্লোবিনের প্রোটিন স্ট্রাকচারের চারটি স্তর, অর্থাৎ হিমোগ্লোবিনের প্রোটিন স্ট্রাকচার হচ্ছে চারটি স্তর, অর্থাৎ মানে এটা হচ্ছে 4 নাম্বারটা আর কি বলতে, মানে বোঝাচ্ছে হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার, মানে হিমোগ্লোবিন কোয়াটারনারি স্ট্রাকচার, এটা আসবে। এরপরে হচ্ছে আমাদের যদি গঠন অনুসারে মোটামুটি হয়ে যায়, তারপর হচ্ছে আমাদের ভৌত রাসায়নিক গুণাবলীর উপরে। তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে, বা এতক্ষণ পর্যন্ত যে ক্লাসিফিকেশনটা পড়ছেন সবগুলাই তো ইম্পর্টেন্ট অবশ্যই, ক্লাসিফিকেশন থেকে কোশ্চেন আসে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা, তাহলে আমি বলবো হচ্ছে তার এই যে ভৌত রাসায়নিক গুণাবলী ও দ্রবণীয়তার উপর যে শ্রেণীবিভাগ, এটা হচ্ছে তুমি 10 স্টার দিতে পারো, 10 স্টার। এটা থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসবে। এখন এইটাকে বোঝানোর জন্য আমি তোমাকে দুইটা স্টেপে পড়াবো। কীভাবে দুইটা স্টেপ ভাইয়া? দুইটা স্টেপ হচ্ছে, প্রথম অবস্থায় আমাকে একদম যেই জিনিসগুলা মানে এই যে সরল মানে ভৌত রাসায়নিক গুণাবলী ও দ্রবণীয়তার ভিত্তিতে যেই শ্রেণীবিভাগটা, এটা একটু কঠিন। এটার যে উদাহরণগুলা, এরপর হচ্ছে ভিতরে যে পড়াগুলা, এগুলা একটু বেশি পরিমাণে তথ্য, যার কারণে যদি এটাকে যদি আমরা একটু প্যারাদায়ক হিসাবে নেই, তাহলে আমাদের মানে কোনোটাই মনে থাকবে না। এই কারণে আমরা যদি একটু গুছানো আকারে নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখা গেছে যে আমাদের একটু মনে রাখতে সুবিধা হবে। প্রথম তত্ত্বটা আমাদের জানতে হবে যে, যেহেতু এটা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে এই সরল প্রোটিন থেকে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা যে হচ্ছে কোন প্রোটিনগুলো দ্রবীভূত হয়, পানিতে দ্রবীভূত হয়, আর কোনগুলো দ্রবীভূত হয় না। কোন প্রোটিনগুলোকে তাপ দিলে জমাট বাঁধে, কোনগুলোকে তাপ দিলে জমাট বাঁধে না, এই দুইটা উদাহরণগুলোর ভিতর থেকে কোনগুলো দ্রবীভূত হচ্ছে আর কোনগুলো তাপে জমাট বাঁধছে, এটা আমার ফার্স্ট অফ অল জানতে হবে উদাহরণগুলো। তো আমি একটু গুছিয়ে পড়ার চেষ্টা করবো। এখন ভৌত রাসায়নিক গুণাবলী ও দ্রবণীয়তার ভিত্তিতে প্রোটিনকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। কই ভাগে? 3 ভাগে। একটা হচ্ছে, আমি লাল কালারটা দিয়ে একটু করি, একটা হচ্ছে সরল প্রোটিন। সরল প্রোটিন কি? সরল প্রোটিন হচ্ছে ভাইয়া যে প্রোটিনটাকে মানে বাংলে শুধু প্রোটিন পাওয়া যায়, মানে সরল, তার কোনো ভেজাল নাই। এখন যদি মনে করো যে কোনো একটা প্রোটিনের সাথে যদি অন্য কোনো একটা নন প্রোটিন কিছু একটা যুক্ত থাকে, তখন কিন্তু এটা সরল রইল না। মানে এটার উচিত ছিল হচ্ছে প্রোটিন মানে শুধু প্রোটিন, মানে প্রোটিনের সাথে অন্য কিছু না থাকলে সেটা হচ্ছে সরল প্রোটিন। আর যদি প্রোটিনের সাথে অন্য কিছু একটা এর যুক্ত হয়, বা নন প্রোটিন কিছু একটা তার সাথে যুক্ত হয়, তখন তুমি এটাকে বলবো ভেজাল আছে। ভেজাল ভেজালযুক্ত যে প্রোটিনগুলো, এগুলোকে বলা হচ্ছে যৌগিক প্রোটিন। তাহলে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? মোট হচ্ছে 3 ভাগে বিভক্ত করা হয়েছে প্রোটিন। একটা হচ্ছে সরল প্রোটিন, তারপর হচ্ছে যুগ্ম প্রোটিন, মানে হচ্ছে যৌগিক যেগুলো, মানে যেটা প্রোটিনের সাথে অন্য কিছু একটা যুক্ত থাকে, আর যেগুলো হচ্ছে
প্রোটিন থেকে আবার প্রোটিন তৈরি হয়, মানে প্রোটিন আবার বিভিন্ন প্রোটিন থেকে প্রোটিন তৈরি হয়, এটাকে বলা হয় হচ্ছে উদ্ভূত প্রোটিন। তাহলে আমাদের প্রোটিনকে রাসায়নিক ধর্মাবলীর উপর বা ভৌত রাসায়নিক ধর্মাবলীর উপর বা দ্রবীয়তার উপর ভিত্তি করে তিন ভাগে বিভক্ত করা হয়েছে: সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন আর হচ্ছে উদ্ভূত প্রোটিন। এখন আমরা সরল প্রোটিনে যাই। সরল প্রোটিন থেকে আমাদের কোন কোন তথ্যগুলো জানতে হবে? তো আমি তোমাকে এক্ষুনি বললাম সরল প্রোটিন থেকে সর্বপ্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট যে দিয়ে আমার যে তথ্যগুলো জানতে হবে, এটাকে এসএস দিয়ে রাখতে পারো। খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে এই যে সরল প্রোটিন 7টা আছে, এই সরল প্রোটিনগুলোর মধ্যে কোন প্রোটিনগুলো মানে কোনগুলো হচ্ছে এখানে দ্রবীভূত হয়, পানিতে দ্রবীভূত হয়। খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে অ্যালবিউমিন, তারপর হচ্ছে হিস্টোন, প্রোটামিন এবং হচ্ছে অ্যালবিউমিন। এই 4টা হচ্ছে পানিতে দ্রবীভূত প্রোটিন: অ্যালবিউমিন, হিস্টোন, প্রোটামিন, অ্যালবুমিন। ওকে, একটা হচ্ছে অ্যালবিউমিন আর একটা কিন্তু অ্যালবুমিন। এগুলো হচ্ছে পানিতে দ্রবীভূত প্রোটিন আর তাপে জমাট বাঁধে। আর এই যে এখানে বললাম পানিতে দ্রবীভূত প্রোটিন, এই 4টা বাদে বাকি যে প্রোটিনগুলো আছে সরল প্রোটিনের বাকি যে প্রোটিনগুলো আছে এগুলো কিন্তু তাপ দিলে মানে পানিতে কিন্তু মানে দ্রবীভূত হয় না, পানিতে দ্রবীভূত হয় না। কি পানিতে দ্রবীভূত হয় না এই 4টা বাদে বাকি যে উদাহরণগুলো আছে, তাহলে এই 4টা পানিতে দ্রবীভূত হয়: অ্যালবিউমিন, হিস্টোন, প্রোটামিন, এরপর হচ্ছে অ্যালবুমিন। তাপে জমাট বাঁধে। তাহলে এই যে 7টা উদাহরণ আছে, এই 7টা উদাহরণের মধ্যে তাপে জমাট বাঁধে হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে অ্যালবিউমিন আর একটা হচ্ছে গ্লোবিউলিন। এরা কিন্তু তাপে জমাট বাঁধে, মানে অর্থাৎ তাপে জমাট বাঁধে এরকম প্রোটিনের উদাহরণ হচ্ছে অ্যালবিউমিন এবং হচ্ছে গ্লোবিউলিন। ওকে, তাহলে আমরা একটু এখন দেখি এই যে অ্যালবিউমিন এবং হচ্ছে এই গ্লোবিউলিন, এই দুইটা কিন্তু তাপে জমাট বাঁধে। আর এরপরের যে তথ্যটা যে কোনগুলো পানিতে দ্রবীভূত হয়, কোনগুলো অ্যালবিউমিন, তারপর হচ্ছে তারপর ছিল হচ্ছে হিস্টোন। হিস্টোন কিন্তু পানিতে দ্রবীভূত হয়। প্রোটামিন পানিতে দ্রবীভূত হয়। তারপরে আরেকটা ছিল হচ্ছে অ্যালবুমিন। তো এইগুলো মনে রাখবা। এরপরে এখন আমরা ভিতর থেকে যাই। এটা যে আমাদের জানা হয়ে যায়, আমরা একটু তৃতীয় স্টেপে যাচ্ছি। মানে দ্বিতীয় স্টেপে মানে ভিতর থেকে আমাদের কি কি জানতে হবে? ভিতর থেকে জানতে হবে যে আমরা প্রথম অবস্থায় যে অ্যালবিউমিনটা পড়লাম, এই যে উদাহরণ নাম্বার 1 অ্যালবিউমিন, এই অ্যালবিউমিনের উদাহরণগুলো জানতে হবে যে কোনটা অ্যালবিউমিনের উদাহরণ। ওই যে ডিমের সাদা অংশের ভিতরে দেখো, ওকে, ডিমের সাদা অংশে যে উবাল বুমিন থাকে, এটা কিন্তু একটা অ্যালবিউমিন বুমিনের ওই অ্যালবিউমিন প্রোটিনের উদাহরণ আর কি। তারপর হচ্ছে এখান থেকে এটা জানতে হবে ডিমের সাদা অংশে কোনটি থাকে, উবাল বুমিন। ডিমের সাদা অংশে কোন অ্যালবিউমিন থাকে, উবাল বুমিন। তারপর আরও একটা তথ্য একটু জানার চেষ্টা করো। উবাল বুমিন দেখো ডিমের মধ্যে হচ্ছে দেখো, উবাল বুমিনের মধ্যে এভাবে মনে রাখি, দেখো ডিম, উবাম, ডিম্বাণু, তাই না? ডিম্বাণু মানে কি? উবাম। তাহলে উবাম কথার মধ্যে একটা ডিম ডিম কিন্তু একটা ভাব আসে। তো এই কারণে ডিম্বাণু মানে ডিম্বাণু কথাটা মানে হচ্ছে ডিমের মধ্যে থাকে হচ্ছে উবাল বুমিন। এইভাবে এটাকে মনে রাখবা। এরপরে যে তথ্যটা সেটা হচ্ছে যে আমাদের দুধের মধ্যে কোন ধরনের অ্যালবিউমিন থাকে? দুধের মধ্যে থাকে হচ্ছে এই যে ল্যাকটো ল্যাকটাল বুমিন। এটা আমি মনে রাখি হচ্ছে এইভাবে। দেখো, দুধ মানে হচ্ছে কিন্তু ল্যাকটোজেনের একটা কথাবার্তা। দুধের মধ্যে কি থাকে? দুধের মধ্যে ল্যাকটোজেন থাকে। এরপরে যেমন আমাদের মনে করো যে যখন যখন বাচ্চা হয় তখন দেখবা যে মায়েদের মধ্যে হচ্ছে তখন যে যে ল্যাকটেশন হয়। ল্যাকটেশন মানে হচ্ছে জেনারেলি জেনারেলি মায়েদের হচ্ছে বুকের মধ্যে দুধ থাকে না, কিন্তু যখন বাচ্চা প্রসব হয় তখন কিন্তু মানে দুধ আসে। তো এটাকে বলা হয় ল্যাকটেশন। তো দুধ রিলেটেড যে কোনো কথার ভিতরে দেখবা যে ল্যাকটোজেন, ল্যাকটেশন, তারপরে এরকম ল্যাক্ট কথাটা অনেকটাই পাওয়া যাবে। তো এইটার উপর ভিত্তি করে, এই কমন সেন্সটার উপর ভিত্তি করে এটাকে তুমি মনে রাখতে পারো যে এই যে দুধের মধ্যে যে প্রোটিনটা থাকবে সেটা কিন্তু হচ্ছে ল্যাকটাল বুমিন উদাহরণ। এরপরে গমের মধ্যে লিউকিসিন, এটা 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 জানবা, বাট এটা আমি একদম মানে রিডিং দিয়ে রাখবো একদম, যে তোমাকে আমি বলবো এখন সবগুলো জানতে হবে অবশ্য। এখানে এখানে ডিমের সাদা অংশে ওভাল বুমিন, এটা জানতে হবেই। তারপর হচ্ছে দুধের মধ্যে কোনটা থাকবে, ল্যাকটাল বুমিন, এটা জানতে হবে। গমের মধ্যে হচ্ছে লিউকোসিন, সিমের বীজেতে থাকবে হচ্ছে লিগুমিলিন, আর মাংসপেশি, এটা আমি একটু দাগাই দিব যে মাংসপেশির মধ্যে থাকবে হচ্ছে মায়ো অ্যালবিউমিন। ওকে, এই তথ্যগুলো যদি জানো, এরপরে চলে যাবে হচ্ছে গ্লোবিউলিন। এই গ্লোবিউলিনের যে উদাহরণটা, এগুলো মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। সেটা কি? যে মটর বীজে থাকে হচ্ছে লিগুলিন,
আর চীনাবাদানে থাকে হচ্ছে অ্যারাজিন। আর আর এই দুইটা আপাতত একদম মনে রাখার চেষ্টা করি। এরপর হচ্ছে গ্লুটিলিন। এই গ্লুটিলিনের উদাহরণ কি? গ্লুটিলিনের উদাহরণ হচ্ছে গমের গ্লুটিলিন এবং হচ্ছে চালের অ্যারাইজিন। এগুলো কিন্তু গ্লুটিলিন প্রোটিনের উদাহরণ। গ্লুটেনিন গমের গ্লুটেনিন, লিন না কিন্তু গ্লুটেনিন, আর চালের অ্যারাইজিনিন, এগুলো কিন্তু হচ্ছে গ্লুটেলিন প্রোটিনের উদাহরণ। এই উদাহরণগুলো, এই তিনটার উদাহরণ একটু বেশি আসে এবং এগুলো জানতে হয়। তারপরে প্রোলামিনের ক্ষেত্রে এই উদাহরণটা একটু জানতে হয় যে প্রোলামিন ভুট্টার জেন, তারপর হচ্ছে জব এবং বার্লির যে হর্ডিন, ভুট্টার জেন এবং জব এবং বার্লির যে হর্ডিন আছে, এগুলো কিন্তু হচ্ছে প্রোলামিন প্রোটিনের উদাহরণ। ওকে, এই উদাহরণগুলো একটু জানবা। তারপর হচ্ছে অপর পেজের মধ্যে হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিন থেকে না জানলেও মোটামুটি চলবে, তবে একটু জেনে রাখো যে এটা একটু জেনে রাখো যে নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিডের সংখ্যা দেখা যায়, মানে অ্যাসিডের সাথে হচ্ছে এইটা দেখা যায় হিস্টোনটা কি অবশ্যই যদি যে নিউক্লিয়াস এবং হচ্ছে ডিএনএ ওইগুলো যদি পড়ে থাকো প্রথম অধ্যায়ে, তাইলে হচ্ছে অবশ্যই এই হিস্টোন প্রোটিনটা তুমি অবশ্যই বুঝতে পারতেছো হিস্টোন প্রোটিনটা কি। আর প্রোটামিন থেকে হচ্ছে এই তথ্যটা একদম খুবই গুরুত্বপূর্ণ তথ্য। সেটা হচ্ছে যে এরা কি সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন। এই যে 7টা প্রোটিনের মধ্যে, 7টা প্রোটিন বলতে মানে যত প্রোটিন আছে আর কি, প্রোটিনের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন হচ্ছে এই প্রোটামিন। তাহলে বলবে হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রাকার প্রোটিনের উদাহরণ নিচের কোনটি? প্রোটামিন। সবচেয়ে ক্ষুদ্রাকার প্রোটিনের উদাহরণ হচ্ছে প্রোটামিন। স্ক্লেরোপ্রোটিনের উদাহরণ কি? ক্যারাটিন, তারপর হচ্ছে কোলাজেন এগুলো, তারপর হচ্ছে টেন্ডন, এগুলো কিন্তু স্ক্লেরোপ্রোটিন। ক্যারাটিন কোথায় থাকে? একটু আগে আমরা পড়ছিলাম, ক্যারাটিন থাকে হচ্ছে নখ, শিং, খুর, চুলে, এগুলো থাকে ক্যারাটিন। কোলাজেন, টেন্ডন, এগুলো কিন্তু স্ক্লেরোপ্রোটিনের উদাহরণ। তাহলে এই হচ্ছে আমাদের সরল প্রোটিনের কথাবার্তা। নাম্বার 1, আমি আবারও একটি সরল প্রোটিনটা, মানে প্রথম হচ্ছে ভৌত রাসায়নিক ধর্মের উপর এবং দ্রবণীয়তার উপর ভিত্তি করে প্রোটিনকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে: সরল প্রোটিন, তারপর হচ্ছে যুগ্ম প্রোটিন, উদ্ভূত প্রোটিন। তো আমরা এখন সরল প্রোটিনে আসি। এই সরল প্রোটিন থেকে আমার সর্বপ্রথম যে তত্ত্বগুলো জানছি আমরা, সেটা হচ্ছে পানিতে দ্রবীভূত হয় কোন প্রোটিনগুলো, আর তাপে জমাট বাঁধে কোন প্রোটিনগুলো। এগুলো কিন্তু ভিতরে পড়া আছে, তো আমরা ভিতর থেকে এত বেশি পড়তে গেলে পরে বেশি মাথায় রাখতে পারবো না, এখানে আমরা আলাদাভাবে একটু লিখে দিছি, আলাদাভাবে পড়ার চেষ্টা করবো, তাহলে মাথার মধ্যে গুছানো থাকবে। তাহলে কোনগুলো পানিতে দ্রবীভূত হয় আর কোনগুলো জমাট বাঁধে, এটা গেল প্রথম স্টেপ। তারপর দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা উদাহরণ ভিত্তিক পড়াশোনা, মানে অ্যালবিউমিনের উদাহরণ কোনটি? ওভালবুমিন। তারপর মাংসপেশি থাকে হচ্ছে মায়ো অ্যালবিউমিন, আর দুধে থাকে হচ্ছে ল্যাকটালবুমিন। তারপর গ্লোবিউলিনের উদাহরণ কি? গ্লোবিউলিন মটর বীজে থাকবে লিগুনিন, আর হচ্ছে অ্যারাচিন, এগুলো হচ্ছে আমাদের কি গ্লোবিউলিন উদাহরণ। সবচেয়ে ইম্পর্টেন্ট উদাহরণগুলো হচ্ছে গ্লুটিনিন। গ্লুটিনিন কি? গমের মধ্যে হচ্ছে গ্লুটিনিন, আর হচ্ছে চালের মধ্যে হচ্ছে অ্যারাইজিনিন, এগুলো কিন্তু গ্লুটিনিন প্রোটিনের উদাহরণ। প্রোলামিন প্রোটিনের উদাহরণ কি? হর্ডিন। কোথায় থাকে? জব এবং বার্লির মধ্যে হর্ডিন এবং ভুট্টার জিন, এগুলো কিন্তু হচ্ছে প্রোলামিন প্রোটিনের উদাহরণ। তারপর হচ্ছে হিস্টোন প্রোটিনের ভিতর থেকে আমরা তেমন কিছু জানতে হবে না, কিন্তু প্রোটামিন থেকে আমাদের ভিতরের অবশ্যই ততটা জানতে হবে যে সবচেয়ে ক্ষুদ্রাকার প্রোটিনের উদাহরণ কোনটি? প্রোটামিন। আর স্ক্লেরোপ্রোটিনের উদাহরণ জানতে হবে ক্যারাটিন, কোলাজেন, আর হচ্ছে টেন্ডন। ক্যারাটিন কোথায় থাকে? এটা কিন্তু অবশ্যই ইতিমধ্যে তোমরা জানো। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে যুগ্ম প্রোটিন। এখন যুগ্ম প্রোটিন থেকে ভাই আমার কি জানতে হবে? উদাহরণ জানতে হবে না, এগুলা আর আমার তত বেশি ইম্পর্টেন্ট না, তবে তোমাকে একটু জানতে হবে নিচের কোনটি যুগ্ম প্রোটিন। তো যুগ্ম প্রোটিন নিচের কোনটি উদাহরণটা তুমি দেখলে বুঝবা যে প্রোটিনের সাথে কিছু একটা কথা রিলেটেড থাকবে, যেমন নিউক্লিয় প্রোটিন, তারপর দেখবো যে লিপোপ্রোটিন, তারপর হচ্ছে ক্রোমোপ্রোটিন, তারপর মেটালোপ্রোটিন, মানে প্রোটিনের সাথে এক্সট্রা একটা কথা আসবে। যেমন তোমাকে যদি বলি লিপোপ্রোটিন, তাহলে তুমি কিন্তু কমন সেন্স দিয়ে বলতে পারতেছো ভাই প্রোটিনের সাথে লিপিড যুক্ত থাকবে। এক্স্যাক্টলি, আসলে প্রোটিনের সাথে লিপিড যুক্ত থাকলে এটাকে বলা হয় লিপোপ্রোটিন। তাহলে এটা তো সরল রইল না, কারণ প্রোটিনের মধ্যে শুধু প্রোটিন থাকবে এটাই স্বাভাবিক ছিল, কিন্তু এটার সাথে যখন লিপিড আসবে তখন এটা হচ্ছে যুগ্ম প্রোটিন হয়ে যায়। তো যখন প্রোটিনের সাথে লিপিড আসবে যুগ্ম প্রোটিন। তাহলে তাহলে ভাই নিউক্লিয় প্রোটিনের মধ্যে কি আসবে? নিউক্লিয় প্রোটিনের মধ্যে হচ্ছে ক্রোমোজোম। দেখো নিউক্লিয় প্রোটিনের মধ্যে নিউক্লিয়াস একটা ভাব আছে, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? ক্রোমোজোম থাকে। এই কারণে যখন হচ্ছে মানে এদের মধ্যে হচ্ছে ক্রোমোজোম পাওয়া যায়, অর্থাৎ প্রোটিনের সাথে যখন সরল প্রোটিন একটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড পাওয়া যায় তখন হচ্ছে নিউক্লিয় প্রোটিন বলা হয়ে থাকে। অর্থাৎ নিউক্লিয় প্রোটিন এদেরকে হচ্ছে ক্রোমোজোমে পাওয়া যায় জেনারেলি। তাই নিউক্লিয় প্রোটিনের মধ্যে কি থাকে? এক্সট্রা পদার্থটা নিউক্লিক অ্যাসিড, এটা জানতে হবে। এদেরকে কোথায় পাওয়া যায়? ক্রোমোজোমে পাওয়া যায়। ওকে, তারপর হচ্ছে আমাদের গ্লাইকোপ্রোটিন থেকে এটা জানবা, মানে এটা পারবা যে গ্লাইকোপ্রোটিনের মধ্যে গ্লাইকোপ্রোটিনের মধ্যে একটা গ্লুকোজ, মানে গ্লুকোজের কথাবার্তার সাথে কার্বোহাইড্রেট থাকে, প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট থাকে। লিপোপ্রোটিনের মধ্যে থাকে কি? প্রোটিনের সাথে লিপিড থাকবে। প্রোটিনের সাথে কি থাকবে? প্রোটিনের সাথে লিপিড যুক্ত থাকবে। তারপর ক্রোমোপ্রোটিন থেকে থাকবে হিমোগ্লোবিন প্রোটিন, এগুলো হচ্ছে মানে উদাহরণ। তারপর হচ্ছে ক্রোমোপ্রোটিন সৃষ্টি করে সরল প্রোটিন রঞ্জক পদার্থ। তাহলে ক্রোমোপ্রোটিনের
প্রোটিনের সাথে এক্সট্রা হিসাবে কি থাকে, রঞ্জক পদার্থ থাকে। মেটালো প্রোটিনের কি থাকে, মেটাল প্রোটিনের সাথে কি থাকবে, মেটাল থাকবে। ফসফোপ্রোটিনের কি থাকবে, হচ্ছে ফসফরিক অ্যাসিড থাকবে। মানে যুগ্ম প্রোটিনটা যে তৈরি হয়েছে অবশ্যই একটা প্রোটিনের সাথে এক্সট্রা কিছু এসে একটা যুক্ত হয়েছে। এখন এক্সট্রা কোন জিনিসটা যুক্ত হয়েছে এটা আমরা একটু জানলাম আর কি। তারপর হচ্ছে যেমন ফসফোপ্রোটিন, ফসফরিক অ্যাসিড থাকবে, এবং উদাহরণ কি, দুধের কেসিনোজেন এবং ডিমের বাইটেলিন এ জাতীয় প্রোটিন ফসফোপ্রোটিন। উদাহরণটা এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি এখানে একটু মুছে আবার নতুন থেকে একটু এটা পড়াই, এটা জানতে হবে। এখান থেকে তুমি প্রথম অবস্থায় জানবা হচ্ছে কোন প্রোটিনটার সাথে, মানে যুগ্ম প্রোটিনের সাথে কোন যুগ্ম প্রোটিনের সাথে কোনটা নন প্রোটিন হিসাবে যুক্ত হয়, এটা জানলাম। জানার পরে পরে ততটা জানতে হবে যে উদাহরণ, তো উদাহরণ কোনোটার উদাহরণই তেমন বেশি লাগে না, শুধু এইটার উদাহরণটা সবচেয়ে বেশি লাগে যে ফসফোপ্রোটিন। ফসফোপ্রোটিন কোন জাতীয় প্রোটিন, মানে হচ্ছে দুধের কেসিনোজেন এবং হচ্ছে মানে ফসফোপ্রোটিন কোথায় থাকে, যেমন হচ্ছে দুধের কিসিনোজেন এবং হচ্ছে ডিমের বাইটিলিন, এগুলো কিন্তু ফসফোপ্রোটিন। কি প্রোটিন, ফসফোপ্রোটিন। এবং এটা এই যে ফসফোপ্রোটিন, তাহলে ফসফোপ্রোটিনের মধ্যে কিন্তু তোমার একটা কনফিউশন তৈরি হতে পারে যে ভাইয়া ফসফোপ্রোটিন তাহলে প্রোটিনের সাথে এক্সট্রা যেই নন প্রোটিনটা এসে যুক্ত হবে এটা কি ফসফেট। হ্যাঁ, দেখো তুমি কিন্তু এই জায়গার মধ্যে একটা কনফিউশনের একটা ব্যাপার স্যাপার। তোমাকে যদি বলে যে ফসফোপ্রোটিনের মধ্যে নন প্রোটিন হিসাবে নিচের কোনটি থাকে, তখন তোমাকে অনেকগুলো অপশন দিবে, দিয়ে কিন্তু তোমাকে ফসফরিক অ্যাসিডও বলবে, পাশাপাশি তোমাকে ফসফেটও বলবে। তখন কিন্তু তুমি ফসফরিক অ্যাসিড হবে নাকি ফসফেট হবে, কথাটার মধ্যে কিন্তু খুবই কনফিউশনে পড়ে যাইতে পারো। মানে এই কারণে আগে থেকে সতর্ক করে দিলাম যে এটা কনফিউশনে পড়া যাবে না, এবং এটাকে ভালোভাবে পড়বা যে এটার মধ্যে কিন্তু কি থাকবে, ফসফরিক অ্যাসিড থাকবে এক্সট্রা পদার্থ হিসেবে। আর বাকিগুলা নামের সাথে অনেকটা মিল আছে, ওইগুলো আসলে মনে রাখতে পারবা। আর তারপর হচ্ছে ক্রোমোপ্রোটিনের মধ্যে এগুলো পারবা, এগুলো মোটামুটি পারবা। আর উদ্ভূত প্রোটিন এই উদাহরণগুলো জানতে হবে, উদ্ভূত প্রোটিন থেকে উদাহরণ জানতে হবে। উদ্ভূত প্রোটিনের উদাহরণ কি, পেপটাইড, তারপর হচ্ছে প্রোটিওস, তারপর হচ্ছে পেপটন, এগুলো উদ্ভূত প্রোটিনের উদাহরণ। তারপর ফাইবিন, এগুলো কিন্তু উদ্ভূত প্রোটিনের উদাহরণ। এরপরে মায়োসিন থেকে মায়োসিন উৎপন্ন হয় এবং অ্যালবিউমিন থেকে অ্যালবিউমাস উৎপন্ন হয়। এগুলো এমনিতেই পারবা, এগুলো নামের সাথে মিল আছে। তোমাকে অবশ্যই জানতে হবে উদ্ভূত প্রোটিনের উদাহরণ নিচের কোনটি। তাহলে উদ্ভূত প্রোটিনের উদাহরণ কয়টা শিখলাম, 4টা শিখলাম। পেপটাইড, প্রোটিওস, তারপর হচ্ছে পেপটুন। তাহলে সবগুলা কিন্তু মানে উদ্ভূত প্রোটিনের উদাহরণগুলো কিন্তু সবগুলা প দিয়ে, প প প, 3 প, মানে হচ্ছে পেপটাইড, প্রোটিওস, পেপটুন, আর আরেকটা হচ্ছে ফাইব্রিন। তাহলে প প প আর লাস্টে থাকবে ফ। তাহলে হচ্ছে পেপটাইড, প্রোটিওস, পেপটুন, ফাইব্রিন। ওকে, এগুলো হচ্ছে উদ্ভূত প্রোটিনের উদাহরণ। তাহলে আমরা একটু সামারি করি আবার, এতক্ষণ পর্যন্ত যে যে তথ্যগুলো পড়ছি এখান থেকে এক কথায় দেওয়া আছে। তাহলে সরল প্রোটিনের উদাহরণগুলো আমরা এখান থেকে একটু দেখে নিব। মানে এখানে এইগুলো এমনিতে পারবা, সরল প্রোটিন আর যুগ্ম প্রোটিন নাম দেখে তুমি বুঝে যাবে। তবে যেটা জানতে হবে, দেখো নিউক্লিয় প্রোটিনের সাথে কি থাকবে, নিউক্লিক অ্যাসিড থাকবে এক্সট্রা পদার্থ হিসাবে। গ্লাইকোপ্রোটিনের সাথে কি থাকবে, গ্লুকোজ থাকবে। তারপর হচ্ছে লিপোপ্রোটিনের সাথে কি থাকবে, লিপিড থাকবে। ফসফোপ্রোটিনের সাথে কি থাকবে, ফসফরিক অ্যাসিড, নট ফসফেট। সতর্ক করে দিচ্ছি, নট ফসফেট, ভুল করা যাবে না, নট ফসফেট। তারপর হচ্ছে আমরা এখন প্রোটিনের কাজ পড়বো। তো প্রোটিনের কাজগুলো একটু রিডিং দিবা, জাস্ট সবগুলো জিনিস রিডিং দিবা। তবে যেগুলো একটু না জানলেই নয়, এগুলো আমি একটু এখন একটু জানা রাখি যে জীবদেহের প্রয়োজনীয় হরমোন উৎপন্ন করে, যেমন ইনসুলিন। একটু আগে বলছিলাম ইনসুলিনের মধ্যে কয়টা অ্যামিনো অ্যাসিড থাকে, 51টি। এটা কিন্তু মনে রাখতে হবে, সবগুলো এভাবে রিলেটেড করে করে পড়বা, তাহলে দেখবে যে ভালো মনে থাকবে। এবার কিছু প্রোটিন আছে যেগুলো হচ্ছে আমাদের মানে কিছু প্রোটিন বিষাক্ত হওয়ায় অনেক জীব তা খেয়ে মারা যায়, যেমন সাপের বিষের প্রোটিন, এগুলো কিন্তু আমরা খাইলে মারা যায়। তাহলে এরপরে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ যে তথ্যটা জানতে হবে সেটা হচ্ছে ইন্টারফেরন, কিন্তু ইন্টারফেরন একটি কোষীয় প্রোটিন। ওকে, তারপর হচ্ছে পিগমেন্ট হিসাবে কাজ করে হচ্ছে রেডুপসিন। তাহলে বলবে হচ্ছে কোন প্রোটিনটি পিগমেন্ট হিসাবে কাজ করে, রেডুপসিন। এরপর হচ্ছে 1 গ্রাম জারণে আমরা কতটুকু শক্তি পাই, 4.1 কিলো ক্যালোরি শক্তি পাই। এই কথাগুলো একটু জানবা। 1 নম্বর কথা তো হচ্ছে যে বিভিন্ন হরমোন তৈরিতে সাহায্য করে, যেমন ইনসুলিন আছে, তারপর হচ্ছে কিছু হরমোন আছে, মানে কিছু প্রোটিন আছে যেগুলো খাইলে আমরা মারা যাই, সাপের বিষের প্রোটিন। তারপর হচ্ছে তত্ত্ব হচ্ছে কিছু প্রোটিন আছে হচ্ছে আমাদের পিগমেন্ট হিসাবে কাজ করে, যেমন রুডোপসিন আমাদের হচ্ছে পিগমেন্ট হিসাবে কাজ করে হচ্ছে ইন্টারফেরন। এগুলো হচ্ছে আমাদের একটা হচ্ছে কোষীয় প্রোটিন। এরপর হচ্ছে
এক অণু কি এক গ্রাম, সরি 1 গ্রাম প্রোটিন জারণে কতটুকু শক্তি পাওয়া যায়, হচ্ছে 4.1 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। এখানে তোমার উচ্চারণ সব পারতে হবে, বিষয়টা এরকম না। তুমি হচ্ছে আমি যখন হচ্ছে শৈবাল ছত্রাকের অধ্যায়গুলো পড়তাম তখন দেখবো যে এখানে অনেকগুলো উচ্চারণ নিয়ে বিশাল ঝামেলা। তো ওইগুলো আমি হচ্ছে যে কোনো একটা বড় উচ্চারণের প্রথম দুইটা ওয়ার্ড বা দুইটা মানে একটা সিলেবল মনে রেখে হচ্ছে মনে রাখার চেষ্টা করতাম। তুমি একদম পুরো উচ্চারণ মুখস্থ করতে গেলে উপায় থাকবে না এত অল্প সময়ের ভিতরে। এই কারণে উচ্চারণ নিয়ে এত ঝামেলা বাঁধানোর কোনো দরকার নাই, এগুলো একটু জেনে রাখবা। তারপর প্রোটিন আমাদের কি কি কাজ করে এগুলো একটু এখানে দেখবা, যে এনজাইমের ভূমিকা। এনজাইমের বিভিন্ন ধরনের কার্যকলাপে সাহায্য করে, ক্ষয়পূরণে সাহায্য করে, গঠনে সাহায্য করে, পরিবহনে সাহায্য করে, জীবদেহ গঠনে সাহায্য করে, বিক্রিয়া এবং আত্মরক্ষাতে সাহায্য করে, তারপর ভাইরাস এবং ক্যান্সার প্রতিরোধে, অ্যান্টিবায়োটিক উৎপাদনে সাহায্য করে, ইমিউনিটি, তারপর ব্যথানাশক হিসাবে ব্যবহার করে, ঘুম সৃষ্টিতে ব্যবহার করে। এগুলো একটু রিডিং দিবা, মানে হেডলাইনগুলো, শুধু হেডলাইনগুলো রিডিং দিবা। ওকে, এরপরে ভিতর থেকে বাইরে কী কী জানতে হবে, ভিতর থেকে দু একটা তথ্য একটু বলবো, যেগুলো হচ্ছে আমাদের হচ্ছে ভাইরাস প্রতিরোধক হিসাবে, অর্থাৎ ব্লাড ক্যান্সার নিরাময়ের মধ্যে আমরা ব্যবহার করে থাকি হচ্ছে ইন্টারফেরন। কি? ইন্টারফেরন ব্যবহার করি। ব্লাড ক্যান্সার নিরাময়ের মধ্যে আমরা ইন্টারফেরন ব্যবহার করি। ব্লাড ক্যান্সার নিরাময়ের মধ্যে কী ব্যবহার করি? ইন্টারফেরন ব্যবহার করি। এরপরের ততটা হচ্ছে আমরা অ্যান্টিবডি তৈরি হয়, তাও প্রোটিন। বিভিন্ন ধরনের অ্যান্টিবডি তৈরি করার ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি? প্রোটিন ব্যবহার করি। এরপর হচ্ছে আমাদের যে মস্তিষ্কে উৎপন্ন এন্ডোরফিন ব্যথানাশক হিসাবে কাজ করে আমাদের, মানে তাহলে আমরা কিন্তু প্রোটিন থেকে হচ্ছে ব্যথানাশক তৈরি করতে পারি। তাহলে কি তৈরি করতে পারি? ব্যথানাশক তৈরি করতে পারি। নাম্বার 1 হচ্ছে আমরা ব্লাড ক্যান্সার নিরাময়ে সাহায্য করে, তারপর হচ্ছে অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে, যেমন একটা ব্যথানাশক হিসাবে, মানে বিভিন্ন ধরনের আমাদের মস্তিষ্কে উৎপন্ন এন্ডোরফিন কিন্তু ব্যথানাশক হিসাবে কাজ করে। ওকে, তো আজকে আমাদের প্রোটিন এতটুকুই থাকবে। আরও একটা তথ্য আছে প্রোটিনের মধ্যে কিছু, মানে যে আমাদের আদর্শ প্রোটিন কোথায় পাওয়া যায়, হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আদর্শ প্রোটিন পাওয়া যায় হচ্ছে ডিম এবং দুধে। এই কারণে ডিম দুধকে কিন্তু আদর্শ খাবার বলা হয়ে থাকে। ডিম দুধকে কী খাবার বলা হয়ে থাকে? আদর্শ খাবার। তাহলে ডিম এবং দুধের মধ্যে কিন্তু আমরা আদর্শ প্রোটিন পাওয়া যায় ডিম এবং দুধের ভিতরে। তাহলে এই কারণে কিন্তু বলে যে বেশি বেশি ডিম দুধ খাবে। ডিম এবং দুধ কি খাবার? আদর্শ খাবার। ওকে, তো প্রোটিন থেকে আজকে যতটুকু পড়াইলাম এগুলো একটু ভালোভাবে দেখবা, নিজে নিজে দেখবা যে অনেক পড়া মুখস্থ হয়ে গেছে আশা রাখি। লেকচারটা করে থাকো। আর তারপরও যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সের ভিতরে জানাবা। আমরা চেষ্টা করব এই যে অধ্যায়টা পুরোটা, মানে এই যে লেকচার, ছোটো ছোটো লেকচার দিয়ে অধ্যায়টা পুরোটা শেষ করতেছি। একদম শেষ পর্যায়ে গিয়ে এটা হচ্ছে যেভাবে শেষ করতেছি, এটা মোটামুটি একটা অ্যাজ এ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হিসাবে যাদের মেডিকেল টার্গেট, অবশ্যই একাডেমিকের জন্য আরও ডিটেলসে পড়ানো যায় এবং কার্বোহাইড্রেটের মধ্যে আরও অনেক কিছু বোঝার আছে যদি অ্যাজ এ একাডেমিক স্টুডেন্ট হিসাবে। বাট মেডিকেলের জন্য বা হচ্ছে বিভিন্ন ভর্তি পরীক্ষার জন্য যতটুকু পড়াচ্ছি এর বাইরে আর কিছুই লাগবে না এবং খুবই ডিটেলস হচ্ছে। তারপরও যে আমি চেষ্টা করব যারা আরও আপডেট স্টুডেন্ট, যে ভাই এত ডিটেলসে আমার ভালো লাগে না, আমাকে শুধু একটু সামারির মতো শেষ করে দেন, তাদের জন্য আমি একটা ম্যারাথন ক্লাস দিব, একটা বা দুইটা, অর্থাৎ পুরো অধ্যায়টাকে, যে অধ্যায়টাকে আমরা ছোটো অনেকগুলো লেকচার দিয়ে শেষ করতেছি, এই অধ্যায়টাকে আমরা পুরো অধ্যায়টাকে একটা অথবা দুইটা লেকচারের মাধ্যমে শেষ করব। ওইগুলো হবে হচ্ছে এক ধরনের মানে অনেক দ্রুত আর কি। এখন তো আমি অনেক কিছু বুঝিয়ে যাচ্ছি, ওই সময় আসলে বোঝানোর টাইম থাকবে না। জাস্ট কোন জায়গাটা পড়তে হবে, কোন জায়গাটা পড়তে হবে না, বা কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে সমস্যা, এইভাবে আমি একটু জাস্ট ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো ওই লেকচারগুলোর মাধ্যমে। যাদের হচ্ছে এই লেকচারগুলো দেখা শেষ হয়ে যাবে, যদি মনে করো যে এট এ গ্ল্যান্স আমি সবগুলো জিনিস আবার সামারি করতে চাই, তাহলে আমার পরবর্তী যে লেকচারগুলো আমি দিব, মানে এই ম্যারাথন টাইপের ক্লাসগুলো, ওইগুলো দেখবা। আমাদের প্রত্যেকটা, আমরা যে প্লে লিস্টগুলো দিব ইউটিউবের ভিতরে, প্রত্যেকটা অধ্যায় ছোটো লেকচারের মাধ্যমে শেষ করার পরে লাস্ট পর্যায়ে গিয়ে বড় বড় দুইটা একটা লেকচার থাকবে, ওইগুলো থাকবে হচ্ছে সামারি। ওই কারো যদি এরকম থাকে যে কোনো অধ্যায় আমার তেমন সমস্যা নাই, শুধু সামারি দরকার, তাহলে আমাদের সামারি বিষয়ক ক্লাসগুলো দেখে নিবে। তাহলে আমাদের ইউটিউবের ভিতরে প্রত্যেকটা অধ্যায়ের লেকচার দুই টাইপে থাকবে, কিছু থাকবে হচ্ছে একটু ডিটেলসে, আর কিছু থাকবে একটু সুপারফিশিয়াল। ওকে, সুপারফিশিয়াল লেকচারগুলো দেখবে যাদের এইগুলো আস্তে আস্তে পড়ানোটা দেখতে সমস্যা হয় বা বিরক্ত আসে, যে আমার এত ডিটেলসে দরকার নাই, আমি পারি, আগে থেকেই পারি, আমার জাস্ট একটু সুপারফিশিয়াল জিনিসগুলো জানা দরকার, তারা হচ্ছে আমাদের সুপারফিশিয়াল লেকচারগুলো দেখবে, যেগুলো হচ্ছে সুপারফিশিয়াল জিনিসগুলো পড়ানো হবে। ওকে, ঠিক আছে, আজকে এতটুকুই থাক। নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ লিপিড শুরু করব।